আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। 22 বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভায় ময়মনসিংহ বিভাগের 24টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তিনি। এছাড়া তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যা 6টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা 7টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। শামীম, সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, তারেক রহমানের তৃতীয় বিভাগীয় শহরে নির্বাচনী সমাবেশ এটি। আপনি যেমনটি বলেছেন যে দীর্ঘ 22 বছর পর তিনি ময়মনসিংহে আসছেন সমাবেশকে কেন্দ্র করে। তো এখানকার যে বিএনপি নেতাকর্মী এবং জনসাধারণ, তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাসটা একটু বেশি থাকবে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই এই সার্কিট হাউস মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এখানে আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে আমার ডান পাশেই এখানে মঞ্চের সামনে যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তাদের বসার জায়গা করে দেওয়া হয়েছে। এবং আপনি সার্কিট হাউস মাঠটা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে সার্কিট হাউসের বিভিন্ন প্রান্ত থেকে এক এক করে মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে। এখানে জামালপুরের 5টি আসন, নেত্রকোনার 5টি, শেরপুরের 3টি এবং ময়মনসিংহের 11টি আসন নিয়ে মোট 24টি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারেক রহমান এই ময়মনসিংহের মাঠ থেকে, সার্কিট হাউসের মাঠ থেকে সবাইকে পরিচয় করিয়ে দিবেন। আমি যদি মঞ্চটা আপনাকে দেখাই, মঞ্চ মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখানে যারা সিএসএফ সদস্য রয়েছেন তারা মঞ্চে রয়েছেন এবং সরকারি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। নিরাপত্তা বলয় জোরদার করেছেন এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু এখানে রেখেছেন। আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে যে তারেক রহমান আশাকে কেন্দ্র করে এই সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো সিনথিয়া, আমার সঙ্গে রয়েছেন এখানে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খান। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। কেমন আশা করছেন, কেমন মানুষ হবে এখানে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং দীর্ঘ 22 বছর পরে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব ময়মনসিংহে আসছে। এর আগে একটা প্রতিনিধি সম্মেলনে উনি আসছিল, ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা শোনার জন্য আমরা ময়মনসিংহবাসী যারা আছে এখানে সব আমরা উদ্গ্রীব হয়ে আছি ওনার বক্তব্য শোনার জন্য এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আছি। সিনথিয়া, আপনি যেমনটা দেখেছেন যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আস্তে আস্তে করে মানুষজন আসছে। ওনারা আশা করছেন এই সার্কিট হাউস মাঠ কিছুক্ষণ পর কানায় কানায় পূর্ণ হবে। সিনথিয়া, এই ছিল ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ। ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে চলছে প্রচার প্রচারণা। সকাল থেকে প্রতিটি পাড়া মহল্লায় প্রার্থীদের পদচারণায় উচ্ছ্বসিত ভোটাররা। ঢাকার 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক জানান মাঠ পর্যায়ে লেভেল প্লেইং ফিল্ড বজায় রয়েছে। এদিকে ঢাকার 7 আসনে সকালে উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল সহ গ্যাস সমস্যা সমাধানের কথা জানান তিনি। তবে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় নেই বলে অভিযোগ করেন তিনি। আচরণবিধির ব্যাপারে নির্বাচন কমিশন থেকে বারবার জামাত ইসলামকে তাগিদ দেয়, একটু 19 থেকে 20 হলে তারা ভুল ধরে। অন্য কোনো দলকে আমি কোনো তাগিদ দিতে দেখি না। যে আল্লাহর রহমতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জনগণের সাথে এবং আমার এলাকার মানুষের সাথে কথা বলে এই সমস্যাগুলো আমরা সমাধান করব।
সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বিভিন্ন আসনে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এই মুহূর্তে ঢাকা ৮ আসনে রয়েছে সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাকিব, প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন, সেই সাথে আচরণবিধি নিয়ে কিছু বলেছেন কিনা কেউ জানাবেন? সিনথিয়া, আসলে কথার লড়াইয়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। রাজধানীর বিভিন্ন আসনে কিন্তু প্রার্থীরা তাদের বিভিন্ন ধরনের যে উন্নয়নের ফিরিস্তি রয়েছে সেগুলো নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এখন আছি হাবিবুল্লাহ বাহার কলেজে, যেখানে পিঠা উৎসব হচ্ছে। সেই অনুষ্ঠানে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তিনিও উপস্থিত হবেন এবং 11 দলীয় জোটের যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু ইতিমধ্যে এই যে পিঠা উৎসব সেখানে তিনি উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে অনেক মানুষ তাকে ঘিরে রেখেছেন, হয়তোবা যারা মোবাইল জার্নালিস্ট আছে তারা হয়তোবা তার সঙ্গে কথা বলছেন, যার কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত ভিতরে উপস্থিত হতে পারেননি। এবং এখানে এই আসনের যে দুই হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, দুইজনই কিন্তু এই উৎসবে এসে যোগ দিচ্ছেন এবং সেখানে তারা তাদের ভোটারদের হয়তোবা যে উন্নয়ন করতে চান সেই বিষয়গুলোই তারা আসলে এখানে তুলে ধরবেন। আমরা এর আগে দেখেছি যে রাজধানীর আরও কয়েকটি আসনে সেখানেও কিন্তু প্রার্থীরা সকাল থেকে কেউ উঠান বৈঠক করছেন, কেউ বা বিভিন্ন ধরনের যে প্রচারের কাজ সেটি করছেন। সব মিলিয়ে বলা চলে যে এখানে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। এদিকে ঢাকা ১৬ আসনের মিরপুর এলাকায় রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাদিয়া, নির্বাচনকে ঘিরে ভোটাররা কি বলছেন জানাবেন? সিনথিয়া, ঢাকা উত্তরের যে আসনগুলো রয়েছে সকাল থেকেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করেছে এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। এত বছরের যেসব অপ্রাপ্তি রয়েছে, যেসব সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো তারা নির্বাচিত হলে সমাধান করবেন এমন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এবং এই আসনটি আমি যদি একটু বলি আপনাকে, এই আসনটি কিন্তু ঢাকা ২, ৩, ৫ এবং ৬ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখের কাছাকাছি। অর্থাৎ ভোটার বড় একটি অংশ ভোটার এই এলাকায় এবং প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি কিন্তু ভোটারদেরকে দিচ্ছেন এবং ভোটাররাও ভোটারদের কাছে ভালো সাড়া পাচ্ছেন প্রার্থীরা, এমনটি আমাদেরকে জানাচ্ছেন। এবং ভোটাররা বলছেন যে যোগ্য প্রার্থী এলে এতদিনের যেসব সমস্যা তাদের রয়েছে, গ্যাস সংকট থেকে শুরু করে নিয়ে বেকারত্ব সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু হয়তোবা সমাধান হবে এমনটি প্রত্যাশা করছেন ভোটাররা এবং প্রার্থীরাও সেভাবেই তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। আর এখন আমি রয়েছি বেনারসি পল্লীতে। এখানে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলোতে গিয়ে গিয়ে কিন্তু ঢাকা ১৬ আসনের যে বিএনপি প্রার্থী আমিনুল হক, তিনি প্রচারণা চালাচ্ছেন এবং এই ওয়ার্ডে আরও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং জামাতের যে প্রার্থী রয়েছে আব্দুল বাতেন, তিনিও বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং আমরা আসলে জানতে চেয়েছিলাম যে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা বা কোনো অসন্তোষ রয়েছে কিনা। প্রার্থীরা কিন্তু জানাচ্ছেন যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকলেও তারা আচরণবিধি নিয়ে কিছুটা তাদের অসন্তোষ রয়েছে। যেমন বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ভোট নেয়ার যে ভোটারদের ভোট নেওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আচরণবিধি নিয়ে কিছু সমস্যা রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখন আমি বেনারসি পল্লীতে আছি। এখন এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। তো সিনথিয়া, ঢাকা ১৬ আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।
জামায়াতের আদর্শিক প্রচারণায় কারো বাধা দেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, এখন থেকে নির্বাচনী প্রচারণায় বাধা কিংবা নারীদের লাঞ্ছিত করা হলে তা প্রতিরোধ করা হবে। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, ক্ষমতায় গেলে সকল সিন্ডিকেটের মূলোৎপাটন করে দখল ও চাঁদাবাজি বন্ধ করবে জামায়াত। এ সময় বেকারদের কর্মমুখী করার পাশাপাশি নারীদের জন্য পৃথক যোগাযোগ ব্যবস্থা ও গণশৌচাগারের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। যশোরে কর্মসূচি শেষ করে সাতক্ষীরার নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। দেশ চালাবো এটা আমরা চিন্তা করি না, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে চলতে চাই। মাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দোয়ায়, ভোটে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। পটুয়াখালী 3 আসনের 10 মিনা উপজেলার চর বোরহান এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতা কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের নির্বাচনী অফিস ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। এতে দুই পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের হরিণ প্রতীকের কর্মী সমর্থকদের উপর বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও নির্বাচনী প্রধান কার্যালয় সহ অন্যান্য কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা ও শেখ হাসিনা সহ 17 কর্মকর্তার বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে এ সাক্ষ্য গ্রহণ। একই ট্রাইব্যুনালে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধেও হবে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ হত্যা মামলায় 5ম দিনের যুক্তিতর্ক উপস্থাপন হবে। এছাড়াও সাক্ষ্য গ্রহণ হবে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায়। সকালে এসব মামলায় গ্রেফতার 12 সেনা কর্মকর্তা সহ মোট 19 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাত 3টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় 150 মিটার পর এই দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাতেই ঢাকা রেল স্টেশন থেকে ছেড়ে আসে। এতে ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। ভৈরব বাজার জংশনের আপ ও ডাউন 2 লাইনই অচল হয়ে যায়। এই বিষয়ে আরো জানাতে ভৈরব থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। পিয়াল, লাইনচ্যুত বগি সরানো হয়েছে কিনা এবং কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? জি, ধন্যবাদ সিন্ধি আপনাকে। আসলে সকাল থেকে ট্রেন উদ্ধারের কার্যক্রম চলমান আছে। দীর্ঘ 8 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো স্টেশনের লাইনম্যানের গাফলতির কারণে যে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এখনো সেটি উদ্ধার হয়নি। আমরা দেখতে পাচ্ছি এতে করে যাত্রীদের ভোগান্তি এবং ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রামের যে যাত্রীরা আছেন তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষামান আছেন স্টেশনে এবং প্ল্যাটফর্মে। সেই সাথে যদি আমি একটু জানিয়ে রাখি, ভৈরব স্টেশনে এখন পর্যন্ত 3টি ট্রেন দাঁড়িয়ে আছে। ঢাকা মেল, পর্যটক এক্সপ্রেস যেটা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি সকাল থেকে ভৈরব রয়েছে। সেই সাথে ঢাকা থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা 11 সুন্দর ট্রেনটিও ভৈরব রয়েছে। সকাল থেকে প্রায় 8 ঘন্টা অতিবাহিত হলেও এখনো ট্রেনটি আখাউড়া থেকে ভৈরব এসে ঢাকা মেল ট্রেনটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে, সেইটি এখনো উদ্ধার করতে পারেনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে
হয়তোবা এই লাইনটি সচল হবে। ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম যে লাইনটি আছে এটা সচল হবে বলে আশা করছি। দেখতে পাচ্ছি যে ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছিল ঢাকা মেইল, দীর্ঘ প্রায় 8 ঘন্টা বলা যায়, 8 ঘন্টা পর ট্রেনটি ভৈরব জংশন থেকে ছেড়ে যাচ্ছে। এই ছিল ভৈরব স্টেশন থেকে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলতি হিজরি বছরের রজব মাসে মক্কা ও মদিনায় প্রায় 8 কোটি মুসল্লি ও ওমরা পালনকারী সমবেত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের মতে হজ মৌসুমের বাইরে এটি ছিল অন্যতম ব্যস্ত সময়। এ সময়ের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ ওমরা পালন করেছেন। শুধু মক্কার মসজিদুল হারামেই মাস জুড়ে ইবাদত করেছেন প্রায় 3.5 কোটি মুসল্লি। অন্যদিকে মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ইবাদত করেছেন প্রায় 2 কোটি 51 লাখ মুসল্লি। একই সময়ে রিয়াজুল জান্নাহতে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন প্রায় 12,90,000 মানুষ। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 2 সাহাবীর রওজায় সালাম পেশ করেছেন আরও প্রায় 26 লাখ জিয়ারতকারী। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে থ্রুপুট পদ্ধতি অনুসরণ করে। খেলার খবর। গ্রিনল্যান্ড ইস্যুতে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের চলছে ঠান্ডা যুদ্ধ। এবার সে যুদ্ধের উত্তাপ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। জার্মানির পর এবার ইউরোপের এই শক্তিশালী দেশটি থেকে আসন্ন ফিফা বিশ্বকাপ বয়কটের দাবি উঠেছে। আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন দেশটির বিখ্যাত টিভি প্রডিউসার টিউন ফন দ্য কেউকেন। তার এই দাবির পক্ষে প্রায় 1 লক্ষ মানুষ অনলাইনে গণস্বাক্ষর কর্মসূচিতেও অংশ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। এদিকে এর আগে জার্মানি থেকে বিশ্বকাপ বয়কটের ডাক এলেও বিষয়টি ফিফা ও জার্মান ফুটবল সংস্থার সিদ্ধান্ত বলে জানিয়েছিল দেশটির সরকার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।